স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিটের আজকের আয়োজনে। শুরু করব যেটি নিয়ে গতকাল থেকেই গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে এবং শিরোনাম হচ্ছে কুয়েটে যে সংঘর্ষ, ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধীদের যে সংঘর্ষের অবস্থা এবং তার পরবর্তীতে যে বক্তব্য, পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আপনাদের একটু বিশ্লেষণ জানতে চাই। গোলাম মুর্তুজা, আপনার কাছ থেকে শুরু করি। ধরেন যে আশা এবং প্রত্যাশা নিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেই গণ অভ্যুত্থানের পরে যখন এই রকম একটা সাংঘর্ষিক অবস্থা শিরোনাম হয়ে আসলো, সাংবাদিক হিসেবে আমরা এটার খোঁজ খবর সংগ্রহ করলাম। সেই জায়গা থেকে ঘটনার ভয়াবহতা তো একটি দিক আছে, সেটা আমরা কথা বলবো, কিন্তু এই ঘটনাটি যখন থেকে ঘটছে তখন থেকে আমি সাংবাদিক হওয়া সত্ত্বেও, নির্মোহ অবস্থাতে থেকে ঘটনা প্রত্যক্ষ করা সত্ত্বেও আমার এক ধরনের মন খারাপ হলো। কেন যেন, কেন নয়, আমি তার উত্তর জানি যে মন খারাপ হলো এই কারণে যে আমরা বিগত ফ্যাসিজমের কালে যে অবস্থা দেখে এসেছিলাম, এক ধরনের নিপীড়ন, নির্যাতন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ছাত্রী নিপীড়ন, ধর্ষণ, রামদা, পিস্তল, সবকিছু আমরা দেখে এসেছিলাম। তো এটা হয়তো আমাদের মনে করার মধ্যেও একটু অনেক বেশি মনে করা আছে, যে আমরা মনে করেছিলাম, সাংবাদিক হিসেবেও আমি মনে করেছিলাম যে আমাদের হয়তো এখন আর ওই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বলতে অন্তত আপাতত হতে হবে না, অন্তত 2-4 বছর হতে হবে না, এরকম 2-1 বছর অন্তত মনে হয়েছিল যে হতে হবে না। একটু বেশি হয়তো আশা করেছিলাম যে এরকম একটা অবস্থা হয়তো আমরা তৈরি করতে পারবো, বা আমাদের যে শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা পাহাড় সম বা হিমালয় সম শক্তি হিসেবে নিজেদেরকে যারা মনে করতো, সেই শক্তিকে যখন ধসিয়ে দিল, সেই শক্তিকে যখন পরাজিত করলো, তো সেই পরাজিত করার পরে এদের প্রতি সারা দেশের মানুষের যেমন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, সাংবাদিক হিসেবে আমরাও যেহেতু ওই গণ অভ্যুত্থানের একটা অংশই হয়ে গিয়েছিলাম, কারণ অনাচার নিপীড়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে আমরা আসলে নির্মোহভাবে হয়তো দেখেছি, কিন্তু আমরা গণ অভ্যুত্থানের বা শিক্ষার্থীদের যে আন্দোলন, শেখ হাসিনার যে হত্যাকাণ্ড ঘটানো, এই সবের বিরুদ্ধে একটা অবস্থান নিতে 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 আমরা তার অংশ হয়ে গিয়েছিলাম। সেই অংশ হয়ে গিয়ে যারা এই গণঅভ্যুত্থানটির নেতৃত্ব দিয়েছে এবং যারা এর পেছনে থেকেছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল পেছনে থেকেছে, তাদের প্রতি একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে এই 15-16 বছরের যে অনাচার, নিপীড়ন, নির্যাতন, ধ্বংসযজ্ঞ, এর থেকে নিশ্চয়ই আমরা কিছুটা ভালো একটা জিনিস দেখব। এবং যেহেতু বিগত 3টি নির্বাচন কোনো নির্বাচন হয়নি, নির্বাচন নামে এক ধরনের মানুষের সাথে এক ধরনের মশকরা করা হয়েছে, এখন যেহেতু আমরা একটা ভালো নির্বাচন চাইছি, সব রাজনৈতিক দল চাইছে, কেউ একটু আগে চাইছে, কেউ একটু পরে চাইছে, এটা নিয়ে একটা বিরোধ, সেটা চাইবে, তাদের যার যার সুবিধা অনুযায়ী তারা চাইবে, এতে আমি অবাক হই না। এখন নির্বাচন দিলে বিএনপি মনে করে তার জন্য সবচেয়ে ভালো হবে, সেই কারণে সে এখন নির্বাচন চায়। রাজনৈতিক দল হিসেবে এর মধ্যে খুব অস্বাভাবিক কিছু করার নাই। জামাত বা অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো মনে করে যে এখন নির্বাচন না হয়ে নির্বাচন যদি একটু দেরি হয় তাহলে আমাদের জন্য দল গোছাতে বা একটু সুবিধা হবে, তার মধ্যেও আমি খারাপ কিছু দেখি নাই চাওয়ার মধ্যে। কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, সে মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনে আমি যদি কিছু জায়গাতে জিততে পারি তাহলে জাতীয় নির্বাচনে আমি সুবিধা পাবো। বিএনপির মতো বড় রাজনৈতিক দল মনে করে যে স্থানীয় পর্যায়ে এমনিতেই আমার অবস্থা ভালো আছে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আমার অবস্থা ভালো করার দরকার নাই, অন্য যাতে শক্তিশালী হয়ে যেতে না পারে সেই কারণে আমি কোনো অবস্থাতেই স্থানীয় সরকারের নির্বাচন আগে চাই না। তো এই যে রাজনীতিতে চাওয়াগুলো, বক্তব্যগুলো, নির্বাচন আগে দেয়া, সংস্কারের পরে দেয়া, এর এর মধ্যে আমি কোনো অবস্থা দেখি না, সাংঘর্ষিক অবস্থা দেখি না, বক্তব্যের মধ্যে ভিন্ন মত দেখি। কিন্তু কুয়েটে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা বাংলাদেশের মানুষেরকে একটা বড় করে নাড়া দিয়েছে ওই জায়গাটাতে, যে তাহলে কি আমরা খুব একটা পরিবর্তন হলাম না? আমরা কি সেই জায়গাতেই থেকে গেলাম? এখন আপনি এটাকে কি বলবেন? ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের প্রতি মানুষের একটা বিপুল প্রত্যাশা, কিছু কিছু সমালোচনা এখন আছে, অনেকে করছেন, কিন্তু সেই সমালোচনার অংশটুকু বাদ রেখেও যদি তাদেরকে মূল্যায়ন করতে যাওয়া হয়, আপনি দেখবেন যে সাধারণ মানুষের তাদের প্রতি একটা ভালোবাসা আছে, এখনো আছে, ওই সমালোচনার অংশটুকু বাদ দিয়েও। তো সেই জায়গাটা মানুষ এখন মনে করছে ছাত্রলীগকে আমরা যেভাবে দেখতাম,
এখন কি ছাত্রলীগের পর্যায়ে যাওয়া যে কোনো সংগঠনের জন্য অত্যন্ত কঠিন, কিন্তু মানুষের মনে ওই প্রশ্নটা তৈরি হচ্ছে যে তাহলে কি সেই রকম অবস্থার দিকেই আমরা যাচ্ছি। ছাত্রদল 15-16 বছর ধরে, ছাত্র দলের পুরো ইতিহাসটা হচ্ছে নিপীড়িত এবং নির্যাতিত হওয়ার ইতিহাস, মায়ের খাওয়ার ইতিহাস, লাঠির আমদা দিয়ে ছাত্র দলকে পেটানোর ইতিহাস, ছাত্র দলকে পেটানোর ইতিহাস ছাত্রলীগ কেন্দ্রিক। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যখন তাদের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে রামদা নিয়ে তারা বের হয়ে পড়ছে। রামদা হাতে ছবি থাকছে যুব দলের। যতই বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হোক, বহিষ্কার করাকে আমি স্বাগত জানাই, যতই বলা হোক যে সে একজন বহিরাগত, সে ব্যক্তিগতভাবে এসেছে, কিন্তু মানুষকে তো এত বোকা ভাবার কোনো কারণ নাই। এই দায় পুরোপুরিভাবে বিএনপিকে নিতে হবে, এবং এই বিএনপির কর্মকাণ্ড দিয়ে বিএনপিকে ওই পুরনো আমলের কথা মনে করিয়ে দিবে। এখানে আরেকটা সংগঠন আছে ছাত্র শিবির, যারা আন্দোলনের সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিলেমিশে আন্দোলন করেছে। এখন তারা বের হয়ে এসে চর দখলের মতো, মাঠ দখলের মতো, এখন তারা পুরো মাঠ চর দখল করতে চাইছে। সেই দখল করতে গিয়ে তারা ছাত্র দলের মুখোমুখি হচ্ছে। সেই মুখোমুখি হতে গিয়ে তারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢুকে যাচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই যে কুয়েটে যে ঘটনাটা ঘটলো, রেশ তো এখনো কাটে নাই, শেষ হয় নাই। জি। এই জায়গাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি তাদের অবস্থানটা বুঝতে পারে, শিবির যদি তাদের অবস্থানটা বুঝতে পারে, শিবির একসময় আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, শিবিরের কোনো প্রকাশ্য অস্তিত্ব ছিল না, তখন তারা নানা রকমের মারামারি, নানা রকমের কর্মকাণ্ড নেপথ্যে থেকে করেছে। কিন্তু শিবির এখন বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতায়, শিবির এখন প্রকাশ্য সংগঠন, সবগুলো জায়গাতে তারা কমিটি দিচ্ছে, সবগুলো জায়গায় তারা কমিটিতে থাকছে, প্রকাশ্যে রাজনীতি করছে। সেরকম একটা জায়গায় গিয়ে শিবিরের বিরুদ্ধে পূর্বের যে অভিযোগ, মারামারি করা, হাত কাটা, রক কাটা, এই যে ভয়ঙ্কর যে অভিযোগ, সেই অভিযোগের ভাবমূর্তি নিয়ে শিবির যদি আবার সামনে আসে, মানুষ আবার সেই আগের অবস্থানে যাবে। এখনো রক কাটে নাই, কিন্তু মানুষ মনে করবে সামনের দিনগুলোতে শিবিরকে আবার রক কাটা শুরু করবে, আমরা কি সেই ভয়াবহ জায়গাতে যাব জি, কিনা। সেই এই শঙ্কার মধ্যে, জায়গাটিতে, সেই শঙ্কার কথা আপনি হ্যাঁ, ব্যক্ত করছেন। আমি 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 শেষ করব। আলোচনাটাতে আমি না, আমি এক মিনিট, আমি আলোচনাটাকে খুবই সফটলি আলোচনাটা করলাম এই জায়গাটা থেকে, যেহেতু একটা পরিবর্তনের পরে আমরা সবাই একটা আহ আহ, পরিবর্তিত একটা ভালো পরিস্থিতি আশা করছি। আমি মনে করি না যে শতভাগ সেটা আমরা পাবো, কিন্তু শতভাগ না পাই, কিন্তু দৃশ্যমান ভাবে পেতে তো হবে। তো সেই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কার অংশটুকুই শুধু আমি তুলে ধরলাম, এবং তুলনামূলকভাবে আপনার নরম ভাবে আলোচনাটা জি। করলাম, এবং এটা আমি জেনে বুঝেই করলাম। জি, গোলাম মুর্তজা, ধন্যবাদ আপনাকে। আপনি জনাব আব্দুল নূর তুষার, আপনারও কি মন খারাপ হয় এই যে পরিস্থিতি যেটি দেখছেন, এত দ্রুত এই পরিস্থিতি, মানে অভ্যুত্থানের পর এত দ্রুত এই পরিস্থিতি, সেটি নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাইবো। এবং আমরা কিন্তু এই ছাত্রদের মধ্যে, জনাব গোলাম মুর্তজা বলছিলেন ছাত্রদল, বৈষম্য বিরোধী এবং শিবিরের ভূমিকার কথা বলছিলেন। পরবর্তীতে আমরা এখন এসে দেখছি, এই সময় এসে দেখছি যে অভ্যুত্থানের ক্রেডিট বা কৃতিত্ব নিয়েও একটা কাড়াকাড়ির মতো অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে পানি দিয়েছেন, কে জিআই পাইপ দিয়েছেন, কে লাঠি দিয়েছেন, ইত্যাদি নিয়ে নানান রকম আলোচনা আর কি, ক্রেডিট নেওয়ার যে একটা জায়গা তৈরি হয়েছে। এইটাও যদি একটু যোগ করে দেন যে এই সময়ে এসে সাংঘর্ষিক অবস্থা কেন, ক্রেডিট নিয়ে ভাগাভাগি বা কাড়াকাড়ির অবস্থান কেন, কি মনে হয়? এই কাজগুলি যারা করছে এটার ব্যাখ্যা আসলে তাদের দেওয়া উচিত। আমরা দূর থেকে একটা ধারণা করতে পারি। আমি হতাশ না, কারণ আম, আমি এটা এক্সপেক্ট করেছিলাম, এটাই হওয়ার কথা ছিল। কেন হওয়ার কথা ছিল আমি একটু বুঝিয়ে বলি। প্রথম বিষয় হচ্ছে যে যখন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তখন স্বৈরতন্ত্রই ছিল একমাত্র শত্রু, কিন্তু স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার পরে প্রত্যেকেরই লোভের জায়গাটি হচ্ছে ক্ষমতা, এবং প্রত্যেকেই ভাবছেন যে স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার পরে যে শূন্যতাটি রয়েছে ক্ষমতার জায়গাতে, সেই জায়গাটি তারা পূরণ করবেন, এবং সেটি পূরণ করার জন্য তারা এখন এই স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার যে ক্রেডিট সেটা নেওয়ার জন্য তারা লড়াই করছেন। এবং এই যে একটি বিবদমান অবস্থা তৈরি হয়েছে, এক ধরনের আমি বলবো যে এক ধরনের ভায়োলেন্স তৈরি হয়েছে, এক ধরনের আঘাত, পাল্টা আঘাত, মারামারি, গন্ডগোল তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে এর বাইরে কোনো রাজনীতি বাংলাদেশে ছিল না, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, এবং ভবিষ্যতে এটা যে পরিবর্তন ঘটানোর যে আকাঙ্ক্ষা সেটাও নাই। কেননা যে কোনো পরিবর্তনে প্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ত্যাগ স্বীকার করতে হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে কারণ হাজার হাজার মানুষ ত্যাগ স্বীকার করেছে। তারা জীবন হারিয়েছে, তারা অঙ্গ হারিয়েছে, তারা তাদের সম্পদ হারিয়েছে, সময় হারিয়েছে, শিক্ষা জীবনের ক্ষতি করেছে। কিন্তু এর বিনিময়ে
যে প্রাপ্তিটি তাদের পাওয়ার কথা, সেই প্রাপ্তিটি হচ্ছে এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটি সরকার ব্যবস্থা যেখানে এই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবার কথা না। কিন্তু যেহেতু লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পরিবর্তন নয়, ক্ষমতা দখল করা, ক্ষমতা পাওয়া, সেই জন্য পুরনো পদ্ধতিতেই তারা যাচ্ছে, কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ। মানুষকে বুঝিয়ে, মানুষের সমর্থন নিয়ে, মানুষকে পেছনে নিয়ে কোনো কিছুতে সফল হওয়ার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা তারা দিতে রাজি নন। তাই নতুন যে দল তৈরি হচ্ছে, পুরনো যে দল আছে, মাঝখানে যারা আছেন, তারা সকলেই পুরনো রাস্তা বেছে নিয়েছেন। তারা গায়ের জোরে চর দখল করার মতো এখন বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে শুরু করেছেন। কুয়েটের কথা যদি আপনি বলেন, কুয়েট কিন্তু ঘোষণা দিয়েছিল যে সেখানে ছাত্র রাজনীতি কেউ করবে না, হুম। এবং কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না ছাত্রদের। যদি ছাত্রদের কোনো সংগঠন থাকে, সেটা হবে অরাজনৈতিক, এবং তারা ছাত্রদের বিষয় নিয়ে কথা বলবে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে যে গন্ডগোলটা হয়েছে, মারামারিটা হয়েছে, এটা কিন্তু কুয়েটের ভেতর থেকে কোনো শুধুমাত্র ছাত্রদের সংগঠন করে নাই। এদের প্রত্যেকের মাদার অর্গানাইজেশন আছে, এবং তারা সেই কুয়েটের যে কথা, অর্থাৎ কুয়েট যে একটি আহ, গতানুগতিক প্রচলিত রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় বলে নিজেদেরকে ঘোষণা করেছিল, এটা আসলে কথার কথা। মূল বিষয় হচ্ছে তারা আগে মাঠ খালি করেছেন, এবং তারপরে তারা সেই মাঠ দখল করার জন্য একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, ক্রেডিট দাবি করার পাশাপাশি আপনি দেখবেন যে ছাত্র শিবির দাবি করেছে যে তারা কৌশলী হবার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, তারা ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল। হুম। তো ছাত্রলীগের মধ্যে যদি আপনি লুকিয়ে থাকেন, তাহলে ছাত্রলীগের অভ্যাস, ছাত্রলীগের কাণ্ড কারখানা, ছাত্রলীগের আচরণ, সেটা উনি শিখেন নাই। মানে আপনি বসে থাকবেন ফ্রিজের মধ্যে, তারপরে বের হয়ে বলবেন আমি ফ্রিজের মধ্যে লুকিয়েছিলাম কিন্তু আমি ঠান্ডা হই নাই। এটা তো হবে না। ফ্রিজের মধ্যে থাকলে আপনাকে শীতল হইতে হবে। তো সেরকম তারা একটা একটা কুৎসিত কাজকর্মকারী, মানুষকে নির্যাতন করে, র্যাগিং করে, গণরুমে রেখে শাস্তি দেয়, সালাম না দিলে বিচার হবে, এরকম নোটিশও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বড়দের দেখলে সালাম না দিলে মাইর খাবি, এরকম ব্যাপার স্যাপারও ছিল। তো এই কাজ যারা করতো তাদের মধ্যে তারা লুকিয়ে ছিলেন। তো লুকিয়ে থেকে কি তারা নাটক করেন নাই সেখানে? আমি এই শব্দটা এই জন্য উচ্চারণ করলাম যে এই গণ অভ্যুত্থানের একটি বড় স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। হুম। তো যারা লুকিয়ে ছিল তারা তো ছাত্রলীগের মধ্যে ঢুকে নাটক করছিল, কারণ তারা তো আসলে ছাত্রলীগ না। তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ সেজে বসেছিল এবং দীর্ঘ সময় ধরে অভিনয়টা করেছে। এটাও আপনাকে মনে রাখতে হবে যে আসল জনের চেয়ে যে অভিনয় করে তার সে আরো বেশি অভিনয় করে, কারণ তাকে প্রমাণ করতে হয় যে সে আসল। এই জন্য একজন একটা চর দিলে অভিনয়কারী দুইটা চর দেয়। ফলে যারা বলছে তারা লুকিয়েছিল, তাদেরকে তো এটাও ক্লিয়ার করতে হবে যে তারা ছাত্রলীগের কোনো অত্যাচার নির্যাতনের সঙ্গে নিজেরা যুক্ত ছিলেন না, তারা ছাত্রলীগের খারাপ কাজের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না। তো এইসব কারণে আমি বলবো যে ছাত্রলীগের অভ্যাসগুলি সহ তারা বেরিয়ে এসেছেন। ফলে গণ আন্দোলনের কৃতিত্ব যদি তারা নেন, তাহলে এটাও তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে ছাত্রলীগের মধ্যে থেকে তারা কি করে গায়ে কোনো পানি না লাগিয়ে যেমন বেনি তেমন রব, চুল ভেজাবো না অবস্থায় তারা থেকে গেলেন। এটাও কিন্তু তাদেরকে ব্যাখ্যা করতে হবে, শুধু তো একদিক থেকে বললে হবে না। আমাদেরকে যদি চিন্তা করেন, আমি বা মর্তুজা, আমরা কিন্তু এক ধরনের যৌক্তিক আলোচনা করতে পছন্দ করি। মর্তুজা কিন্তু বলেছে সে নরম আলোচনা করেছে, কেন? কারণ সে আরো কঠিন আলোচনা করতে পারতো, সে করে নাই, এই কথাটা বলেছে। এর মানে হচ্ছে সে নাটক করছে না। নাটক করলে সে কিন্তু বলতে পারতো যে না না আমি সব, সে বলেছে যে না আমি একটু নরম হয়েছি। এই যে নরম হয়েছে, এই বিষয়টাই তো ক্লিয়ার করেছে সে। এই ক্লারিফিকেশনটাই তো দরকার। হঠাৎ আপনারা ছাত্রলীগের মধ্যে এতদিন লুকিয়ে থেকে আপনাদের গায়ে ছাত্রলীগের কিচ্ছু লাগলো না। আপনারা কি পড়েছিলেন করোনার সময়, যে পিপিই এরকম কিছু একটা গায়ে দিয়েছিলেন, যে ছাত্রলীগের গু আপনাদের গায়ে লাগে নাই? এইটা বললে হবে না। ফলে আমি মনে করি যে এগুলা হচ্ছে সেই পুরনো রাজনীতির পুনরাবৃত্তি। এটা হচ্ছে কথার বরখেলাপ, ওয়াদার বরখেলাপ। কারণ ওয়াদা করা হয়েছিল যে বাংলাদেশ নতুন একটি দৃশ্য দৃশ্য দেখবে, নতুন পথে এগুবে। আমাদের ছাত্র রাজনীতি আগের সেই মারামারির মধ্যে থাকবে না, এক ভাই আরেক ভাইয়ের উপরে লাঠি কিংবা কোনো অস্ত্র ধরবে না। কিন্তু আমরা কি দেখছি এখন, তারা একে অন্যের উপরে পুরনো পদ্ধতিতে আবার ঝাঁপিয়ে পড়ছেন দখল করার জন্য। প্রয়োজন ক্ষমতা, প্রয়োজন পরিবর্তন না। তো এইটা যদি হয় তাহলে আমি বলবো যে এটাই ঘটেছে এবং এটাই ব্যাখ্যা। এটার আর কোনো ব্যাখ্যা নেই, এটা খুব সহজ ব্যাখ্যা। আগের ছাত্রলীগ তো এগুলাই করতো, আরো বেশি করতো, তারা একটু কম করেছেন হয়তো, কারণ মাত্র এই এই শুরু। বন্ধুত্বটা তাদের শেষ হয়েছে। কিন্তু এটা যদি এইভাবে চলতে থাকে, এটা কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। আমি সরকারকে বলবো এটাকে কঠোর হস্তে দমন করতে। কে কোন দল করে এটা একদম দেখার দরকার নাই। যে আইন ভাঙবে, যে এই ধরনের আইন হাতে তুলে নেবে, যে এই ধরনের অন্যায় কাজ করবে, সঙ্গে সঙ্গে তার শাস্তির বিধান করতে হবে। কারণ এই অন্যায়ের মধ্যে দিয়েই কিন্তু পুরনো অন্যায়কারী রিপ্লেসড হবে। পুরনো অন্যায়কারী এই অন্যায়ের সুযোগ ধরে এসে বলবে যে ওরাও তো করছে আমরাও করেছি, তো তফাৎ কি, এই কথা বলবে কিন্তু।
জি, আপনি বলছেন আর কঠোর এখানে ব্যবস্থা আমি নেওয়ার একটু কথা। আমি না আমি গলামতো একটু একটু যোগ করি, আমি একটা প্রশ্ন আপনি এর সাথেই বলেন। আপনিও নরম সুরে বলছেন, যেটি আব্দুল নূর তুষার বলছেন সরকারকে কঠিন ব্যবস্থা বা কঠোর হতে হবে এখানে। সরকারও আসলে নরম থাকে যখন ছাত্রদের বিষয়টা আসে। এই নরম অবস্থার মধ্যে কি পরিস্থিতির পরিবর্তন হবে, নাকি এটা এরকম করে বাড়তে থাকবে? আসলে বাড়ছে যে এটা আমরা দেখেছি, আগে শুধু মুখে মুখে যুদ্ধ ছিল, এখন হাতে হাতে হচ্ছে। নরমের নরমের দুই রকমের ব্যাখ্যা আছে, নরম এবং শক্তের দুই রকমের ব্যাখ্যা আছে, আমি ওই জায়গাটাতে আসবো। তার আগে তুষার ভাইয়ের কথার সঙ্গে আমি একটু যোগ করা দরকার, না হলে ভুলে যাব। তুষার ভাই যে শিবিরের কথা বললেন, যে ছাত্রলীগের ভেতরে লুকিয়ে থাকা তাদের কৌশল ছিল, তো ছাত্রলীগের ভিতরে স্বাভাবিকভাবেই লুকিয়ে থাকার কৌশল ছিল, কিন্তু এখন আমরা যাদেরকে সামনে দেখছি শিবিরের ছাত্রলীগের যত রকমের অপকর্ম, মানুষ হত্যা থেকে শুরু করে, পিটিএ মানুষ হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, মাস্তানি, ছিনতাই, নারী নির্যাতন, ধর্ষণ, কোনো কিছুর মধ্যে কোনোদিন আমি বা আমরা কৌশলেও এই সমস্ত নেতৃবৃন্দকে কৌশলে কোনো কথা বলতেও শুনিনি, কৌশলে কোনো কিছু সামান্যতম কোনো কিছু করতে দেখি নাই। ছাত্রলীগ যা করেছে তারাও সেইটারই সমর্থন করেছে অথবা তারা অংশ নিয়েছিল। এটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার এখানে খুবই গুরুত্বপূর্ণ, তুষার ভাই যে কথাটা বললেন, যে পুরনো স্বৈরাচার, পুরনো ফ্যাসিজম যে জায়গাটাতে এই সুযোগটা নিবে, ওই সুযোগটা কিন্তু নেয়ার একটা সম্ভাবনা খুব প্রবল হয়েছে। প্রবল হয়েছে মানে যে ছাত্রলীগ, যে ছাত্রলীগের ভেতরে শিবির যেভাবে লুকিয়েছিল, এখন ছাত্রলীগ শিবিরের মধ্যে লুকিয়ে থাকবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভেতরে লুকিয়ে থাকবে না, সেটা তো আপনি বলতে পারেন না। সেই জায়গাটাতে আপনাকে অনেক বেশি সজাগ বা সচেতন থাকতে হবে এই ধরনের কর্মকাণ্ড করার ক্ষেত্রে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে শিবিরের আরেকটা ব্যাপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারা যে একটা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে, করতে গেল, এটা গণমাধ্যমের গুঞ্জন, সেইটাতে প্রধান কে হবেন, সভাপতি কে হবেন সেটা নিশ্চিত থাকলো, সাধারণ সম্পাদকের জায়গাটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই জায়গাটা স্বাভাবিকভাবে একটা দল করতে গেলে বিতর্ক থাকবে, একাধিক নেতা সেখানে আসতে চাইবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ছাত্রলীগের ভেতরে লুকিয়ে থাকা যে শিবির, তারা এখন এসে দাবি করছে যে তারা সাবেক শিবির, তারা এখন সাধারণ সম্পাদক হতে চায়, তারা এখন মহাসচিব হতে চায়, সচিব হতে চায়। এই যে একটা ভয়াবহ রকমের কৌশল, শিবিরকে সব জায়গায় লুকিয়ে থাকার কৌশল নিতে হবে কেন? আপনি যখন সামনে আসতে পারেন নাই, আপনাকে যখন পিটিয়েছে, তখন আপনি ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকলেন, সেটারও ধরেন একটা জাস্টিফিকেশন আছে। আপনি সেই অভ্যাস নিয়ে বের হয়ে এসেছেন, ছাত্রলীগের অপকর্মের অভ্যাস নিয়ে বের হয়ে এসেছেন, এখন আপনি বের হয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করতে আসছেন। এখন আবার আপনি সাবেক শিবির নাম দিয়ে এই নতুন যে দল আসছে তার মধ্যেও আপনি ঢুকতে চাচ্ছেন, অর্থাৎ এখানেও আপনি কৌশল নিতে চাচ্ছেন, আপনি এখানে এসে অভিনয়টা করতে চাচ্ছেন। এই জিনিসগুলো খুব ক্ষতিকর। এই জিনিসগুলো বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই নতুন দল করতে চাইছেন, তাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, প্রচলিত যে ধারা, সেই ধারার রাজনৈতিক দলের বাংলাদেশে কোনো অভাব নাই। প্রচলিত ধারার বাইরে মানুষ কিছু একটা দেখতে চায়, সেটা লম্বা সময়ের রাজনীতি করে মানুষের কাছে প্রমাণ করা। তারা ত্যাগ স্বীকার করে আন্দোলন করে, সেখানে অনেকে ছিল, সেটা তারা প্রমাণ করেছে। কিন্তু রাজনীতিতে সাফল্য পেতে হলে, রাজনীতিতে সামনে হাঁটতে হলে, এটা একটা লম্বা সময়ের খেলা, এর কোনো শর্টকাট মেথড নাই। জি। সেই জায়গাটিতে তারা যেন ওই ভুল না করে, ছাত্রলীগ শিবিরকে আশ্রয় দিয়ে বা বুঝতে না পেরে যে ভুল করেছে, এই একই ভুল যেন করবে কিনা জানি না, আমি প্রত্যাশা করি যে করবে না বা করা উচিত নয়। এটা একটা ব্যাপার। জি, কিন্তু আর শুধু কি নরম, শিবিরই কি শুধু ছিল ছাত্রলীগের মধ্যে? বৈষম্য বিরোধীদের নেতৃস্থানীয় তো অনেকে ছিলেন সেই ছাত্রলীগের মধ্যেও, তারাও কি অনেকে আসলে? ছিলেন, অনেকে ছিলেন, সবারই এই জায়গাটিতে ওই দায়ে নেয়ার একটা ব্যাপার আছে এবং সতর্ক থাকার একটা ব্যাপার আছে। যেমন সার্জিস আলম বলেছেন যে তারা ছাত্রলীগের মধ্যে ছিলেন, এবং তিনি খুব পরিষ্কার করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে ছাত্রলীগের ভেতরে থেকে ছাত্রলীগের মিছিল মিটিং করে নাই এরকম কোনো লোক নাই, অথবা হলে থেকেছে অথচ ছাত্রলীগের মিছিল মিটিং এ যেতে হয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, তারা বাধ্য ছিলেন, এই পর্যন্ত ঠিক আছে। হুম। কিন্তু ওই যে পরের অংশটা, পিটিএ মেরে ফেলার অংশ কি তারা ছিল, এইটা পরিষ্কার করতে হবে। তুষার ভাই যে কথাটা বলেছেন, ওই ওই অংশটা। আর নরমের ব্যাপারটা আর শক্তের ব্যাপারটা যেটা হয়েছে, যে এই সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে, তখন থেকে যেহেতু পূর্বের সরকার একটা দানবীয় শক্তি নিয়ে শক্ত থাকার একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করে গেছে, সেই কারণে এই সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা করেছে তারা ওই দানবীয় শক্তি প্রয়োগের জায়গাতে যাব না, যে কারণে কত দুই এক আন্দোলন এখন পর্যন্ত হয়ে গেছে, 150 ক্রস করেছে আন্দোলন। এই একমাত্র এই প্রাথমিকের শিক্ষকরা ছাড়া কারো উপরে এই জল টামান নিক্ষেপ করা আমরা দেখি নাই, পুলিশের পেটানো তো দূরের কথা, এক ধরনের নরম ব্যাপার আছে।
কিন্তু নরম ব্যাপার আমি সরকারের কাছ থেকে আমি প্রত্যাশা করি যে সরকার নরম থেকে পরিস্থিতির উন্নয়ন করুক, সরকার গুলি করে পিটিয়ে মানুষকে রক্তাক্ত করে আন্দোলন এই শক্তিটা প্রয়োগ না করুক। এটা হলো একটা ব্যাপার। এই জায়গাটিতে সরকারের শক্তি, সরকার নরম থাকতে পারে, বুঝিয়ে শুনিয়ে রাজি করার একটা জায়গাতে থাকতে পারে। একটা মানবিক সরকার, মানবাধিকারের পক্ষের সরকার এরকম আচরণ করতে পারে। যদিও দেশের মানুষ মনে করে যে না, আমি রাস্তা দিয়ে যাব, এখন শাহবাগ কেউ বন্ধ করবে কেন, এটা মানুষের প্রত্যাশা, সেই মানুষেরও এই প্রশ্নের জবাব দিতে হবে সরকারকে। কিন্তু শক্ত যে জায়গাতে হতে হবে, যে জায়গাতে জিরো টলারেন্স দিতে হবে, যে পূর্বের সরকার জিরো টলারেন্স বলতো কিন্তু কিছু করতো না, কিন্তু যে জায়গাটাতে সরকারের শক্ত, তুষার ভাই আমার ধারণা সেটাই বোঝাতে চেয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে, নৈরাজ্য সৃষ্টি করে যারা এই শিক্ষাঙ্গনের মতো চর দখলের মতো দখল করতে যাচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ড যারা করবে তাদের জায়গাতে আমার মনে হয় যে ওইখানে যদি সরকার শক্ত হয়ে এই জায়গাটা যদি নিয়ন্ত্রণে না নেয়, কন্ট্রোল যদি না করে, দমন যদি না করে, দমন শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কিন্তু এখানে যদি তারা সেই পরিস্থিতির উন্নয়ন করতে না পারে বা পরিস্থিতি খারাপ হওয়ার দিকে যাচ্ছে সেটা যদি তারা ঠেকাতে না পারে, তাহলে কিন্তু দেশের মানুষ খুব বড়ভাবে সরকারকে অভিযুক্ত করবে। আমি সরকারের খুব ক্ষুদ্র একজন অংশীজন হয়েও আমি এই কথা বলছি বা বলতে বাধ্য হচ্ছি যে সরকারকে তখন মানুষ কিন্তু আর সাধারণভাবে দেখবে না, নরমভাবে সমালোচনা করবে না। আমি যদি নরমভাবে বলি তখন মানুষ আমাকেও গালি দিবে, বলবে যে আমি সত্য কথাটা বলছি না। এইটা সরকারকে বিবেচনায়, আমি বললাম কিনা, তুষার ভাই বললেন কিনা, আর কে বললেন কিনা, তার চেয়ে বড় ব্যাপার সরকারকে বিষয়টি বুঝতে হবে। জি, সরকার আসলে বুঝছে কিনা সেটি হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমি ওই জায়গাটা একটু যদি একদম 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু বলেন গোলাম মর্তুজা, যে আপনি বলছেন যে আন্দোলনগুলোর ব্যাপারে সরকার একটা নরম অবস্থানেই আছে, তো এই শুধুমাত্র প্রাথমিকের ক্ষেত্রে এক্সেপশন হলো কেন? মানে এটার প্রাথমিক ব্যাখ্যাটা আমার কাছে আসলে, এটার ব্যাখ্যাটা আমার কাছে আসলে নাই যে কেন এটা হলো। প্রাথমিকের শিক্ষক নিয়োগের একটা আগের সরকারের একটা প্রক্রিয়া ছিল, সেইখানে কোটা ছিল, সেইখানে কিছু কিছু অসৎ উপায়ও অবলম্বন করা হয়ে থাকতে পারে। সেটা তো বাংলাদেশের আরো অনেক চাকরির ক্ষেত্রেই হয়েছে। কিন্তু এটা যখন আদালতে গেল, আদালত কেন এই 6,000-এর উপরে মানুষকে একবারে চাকরি থেকে পুরো প্রক্রিয়াটা বাতিল করে দিল, আদালতের রায়ের প্রতি আমার তো সবারই শ্রদ্ধা আছে, আমারও শ্রদ্ধা আছে। আপিল করা হচ্ছে কত 2 তারিখে, মনে হয় মার্চের 2 তারিখে মনে হয় শুনানি। কিন্তু আমার কাছে একটা এই প্রশ্নটা আমার কাছে রয়েই যাচ্ছে যে এতগুলো মানুষের চাকরি, তারা নিয়োগপত্র পেয়ে গেল, তারপরেও তাদের হঠাৎ করে তারা জানলো যে তারা আর চাকরিতে নাই, তাদের আর চাকরি নাই। বাংলাদেশ তো একটা গরিব মানুষের দেশ, আমরা সবাই তো গরিব মানুষ। ধরেন একটা ফ্যামিলি খুব কষ্ট করে চলছিল, ওই ফ্যামিলির একটা মেয়ে অনেক কষ্ট করে মোটামুটি মানের লেখাপড়া করেছে, যেহেতু এখানে 40% নারীদের কোটা আছে, সেই কোটার কারণেও হয়তো তার চাকরিটা পেতে সুবিধা হয়েছে। এখন আপনি যদি কোয়ালিটির কথা বিবেচনা করেন, সেই কোয়ালিটিটা এখানে হয়তো পরিপূর্ণভাবে বিবেচনা করা হয় নাই, বা পরিপূর্ণভাবে বিবেচনা করার হয় নাই বলতে সিস্টেমই ছিল না, আমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটাতেই ছিল না। তো সেটা না থাকার কারণে ওই জায়গাতে আপনি কোয়ালিটিগত জায়গা যদি বলেন তাহলে প্রশ্ন করার সুযোগ আছে। সেই প্রশ্ন করার সুযোগ শুধুমাত্র এই একটি জায়গাতেই নয়, আরো বহু জায়গাতে আছে। তো সেই 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 জায়গাগুলো বিবেচনায় নিয়েও এখন কোয়ালিটিগত জায়গায় যদি প্রশ্ন থাকে, তাহলে তাদের কোয়ালিটি উন্নতি করা যায় কিভাবে সেটা ভাবা দরকার ছিল। আমাদের তার বহু কিছু করা দরকার ছিল। আপনি প্রাথমিকের শিক্ষক নিয়োগ দিয়েছেন, আদালতের মাধ্যমে বাতিল হয়েছে, সরকার বলতেই পারে যে আমাদের কিছু করার নাই, সেটা সত্যিও। কিন্তু এটা কোনটা রেখে কোনটা বলবো, আজকেই আলোচনা করছিলাম আমি অফিসে আমাদের রিপোর্টারদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে। প্রাথমিকের শিক্ষকদের আমরা পানি মারছি, আর আপনি বলেন তো যে বাংলাদেশে কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে। এই ঢাকা শহরে তুষার ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, তুষার ভাই তো একেবারে ছোটবেলা থেকে ঢাকায়, আমরা তো পরে এসেছি, যে এই ঢাকা শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কতগুলো খুব মানসম্পন্ন প্রাথমিক বিদ্যালয় ছিল। আমি জানি না সোহাগ ভাই, তুষার ভাই নিজেও সেই বিদ্যালয়ে পড়েছেন কিনা, যদি নাও পড়ে থাকেন আমি নিশ্চিত যে তার ধারণা আছে। তো সেই বিদ্যালয়গুলো, সেখানে অবকাঠামো থাকলো, শিক্ষক থাকলো, বাজেট থাকলো, কম হলেও থাকলো, কিন্তু সেই সমস্ত সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়টা প্রায় পরিত্যক্ত হয়ে গেল কেন? আপনি আজকে শিক্ষকদের উপরে পানি মারছেন, পানি মারা দরকার তো ওই ভবনগুলোতে, ওই ভবনগুলো তো এখন আমাদের ঠিক করা দরকার, ওই জায়গাগুলো তো ঠিক করা দরকার। আমরা আসলে ঠিক কোনটা থেকে যে, হ্যাঁ মানে কোনটা থেকে যে কোনটা করবো আমি বুঝতে পারছি না, কথা বলতে গেলেও যে কোনটা বলবো সেটাও বুঝতে পারছি না। জি, গোলাম মর্তুজা, এটা খুব একটা যৌক্তিক জায়গা, কিন্তু আমি এই জায়গাটা একটু জনাব আব্দুল তুষার, আপনি বুঝতে পারেন কিনা সরকার কোথায় শক্ত কোথায় নরম হবে, সেই সিদ্ধান্তটা কিভাবে নিচ্ছে? মানে যেটি জনাব গোলাম মর্তুজা বলছিলেন, প্রাথমিক শিক্ষকদের যে অবস্থান সেটি তো
তো যৌক্তিকই মনে হচ্ছে। অনেক অযৌক্তিক দাবির ক্ষেত্রেও সরকার কঠোর হয় নাই, বা অনেক অযৌক্তিক আন্দোলনে সরকারকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় নাই, এখানে ব্যবস্থা নিতে দেখা গেল। এটা এটা সম্পর্কে একটা ছোট মন্তব্য আপনার কাছ থেকে আসলে চাই। প্রথম বিষয় হচ্ছে যে প্রাথমিক শিক্ষক প্রয়োজন আছে বাংলাদেশে, সেই জন্য ইন্টারভিউ হয়েছে, এবং এই 6,000 নয়, আরো শিক্ষক দরকার আছে। এবং প্রাথমিক শিক্ষকের শুধু প্রয়োজন আছে সেটিই নয়, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষক খুবই দরকার। তো সেই জন্য আহ, প্রাথমিক শিক্ষক দরকার নাই এটা কিন্তু নয়, দরকার আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় 6,000 লোকে অংশ নিয়েছেন, এবং সেটা যেমনই নিয়োগ প্রক্রিয়া হোক না কেন সেই নিয়োগ প্রক্রিয়ায় তো তাদেরকে যেতে হয়েছে। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কিন্তু এক ধরনের এক ধরনের ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াতে পরিষ্কার বলা আছে যে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। 4 জিপিএ স্কেলে কমপক্ষে 2.25, এবং 5 স্কেল হলে 2.8 সিজিপিএ পেতে হবে, এবং এটা পেলেই কেবল তারা প্রাথমিক শিক্ষায় বসতে পারেন পরীক্ষায়। তারপরে তাকে পরীক্ষাটা দিয়ে পারতে হয়েছে। সেখানে হ্যাঁ কোটা আছে, মেয়েদের কোটা আছে, নানান কোটা আছে, ছিল। আহ, সেটা কিন্তু বিষয় নয়। বিষয় হচ্ছে যে এই 6,000 লোকের সবাই কি দলীয়ভাবে নির্বাচিত হয়েছিল? যদি কোনো দলীয়করণ বা যে কোনো কিছু হয়ে থাকুক, সেই জন্য তো যে দলীয়ভাবে নির্বাচিত হয় নাই তার অধিকার আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। আমি এবং আপনি একটা পরীক্ষা অংশ নিয়েছি, 6 জন নকল করেছে, আমি করি নাই। 6 জন নকল করেছে বলে কি 7 নম্বর লোকের পরীক্ষা বাতিল হতে পারে? সে তো নকল করে নাই। শাস্তি দিলে 6 জনকে দেন, 7 নম্বরের চাকরি আপনি না দিবেন কেন? এইটা হচ্ছে আরেকটি অযৌক্তিক কাজ। আর তৃতীয় হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে সরকার শুরু থেকেই ছাত্রদের ব্যাপারে খুবই নরম। কেননা বারবারই সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন যে ছাত্ররাই তাদেরকে ক্ষমতায় এনেছেন, হুম। ছাত্ররাই পরিকল্পনা করেছেন, ছাত্ররাই এই পরিবর্তনের সূচনা করেছেন। ছাত্ররা পরিবর্তনের সূচনা করেছেন কি কথা বলে? তারা বলেছেন যে তারা মেধাভিত্তিক সমাজ চান, তারা বলেছেন তারা কোটামুক্ত পরীক্ষা চান, তারা বলেছেন মানুষ যোগ্যতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত হবে, দলীয়করণ রাজনীতিকরণের বাইরে গিয়ে একটি বৈষম্যহীন সবার জন্য সমান সুযোগের বাংলাদেশ তৈরি হবে, এটা তারা চেয়েছেন। যদি সেটাই হয়ে থাকে, তাহলে যদি ছাত্ররাও এসে সেই বৈষম্য তৈরি করতে চান, তাহলে তো তাদেরকে বাধা দেওয়া উচিত। তাই আমার কাছে মনে হয়েছে যে সরকার ছাত্রদের ব্যাপারে যত নরম, অন্যদের বেলায় ততটা নরম না। এবং সরকার কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে যাদের লোক জমায়েত করার ক্ষমতা বেশি এবং যাদের ধ্বংসাত্মক কার্যক্রম করার ক্ষমতা বেশি, তাদের বেলায় নরম হয়ে যাচ্ছেন। কিন্তু যাদের ধ্বংসাত্মক কার্যকলাপ করার মতো ক্ষমতা কম, তাদের বেলায় তারা একটু জটিল, বেশ একটু শক্তি দেখাচ্ছেন। জল কামান প্রয়োগ না করেও শিক্ষকদেরকে দূর করা যেত। আপনি দেখবেন যে একই সময় ফেসবুকে সবাই প্রশংসা করেছে, একজন পুলিশ লাঠির শব্দ করছেন, এবং তিনি ল্যাম্পপোস্টে বাড়ি দিচ্ছেন, রাস্তায় বাড়ি দিচ্ছেন, গাড়ির পেছনে বাড়ি দিচ্ছেন, শব্দ করে করে তিনি ভয় দেখিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। তো যদি এইটা দিয়ে ছত্রভঙ্গ করা যায়, তাহলে শিক্ষকদেরও একইভাবেই ছত্রভঙ্গ করা যেতে পারতো। কামান টামান মেরে এই দৃশ্য তৈরি করার কোনো দরকার ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষক যে প্রয়োজন, এটি শুধু নয়, আমাদের প্রাথমিক শিক্ষার মানেরও উন্নতি করার প্রয়োজন আছে। ফলে আমি বরং বলবো যে এই বিষয়ে সরকারকে আরো গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন ছিল, যে কত দ্রুত আমরা আমাদের স্কুল কলেজগুলির মান উন্নয়ন করতে পারি এবং কত দ্রুত আমরা সেখানে ভালো শিক্ষকের নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ তৈরি করে আমরা কাজ করতে পারি। যেহেতু আমি বহুদিন ধরে স্কুল নিয়ে কাজ করেছি, একসময় আমি মর্তুজা আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রচুর স্বেচ্ছাসেবা দিয়েছি, আমি একটু বেশি। তো সেই সময় কিন্তু আমরা এই প্রাথমিক স্কুল বলেন, হাই স্কুল বলেন, আমরা সব জায়গায় গিয়েছি। আমাদের স্কুলগুলি আপনি দেখবেন যে ঢাকা শহরে প্রত্যেক ওয়ার্ডে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে সরকার কিন্তু পাকা করে দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম সবগুলি এরকম পাকা ছিল না, কোনোটা টিন শেড ছিল, কোনোটা ঠিক মতো ছিল না। এইগুলিকে সব পাকা করে দিয়েছেন, এবং একটা নির্দিষ্ট ডিজাইনে, একই ডিজাইনে। মানিক মে এভিনিউর মোড়ে একটা রাজধানী স্কুল বলে একটা স্কুল ছিল, এটা স্কুলটা টিন শেড ছিল। শেরে বাংলা নগর একটা হাই স্কুল ছিল, এটা টিন শেড ছিল। এই টিন শেড স্কুলগুলি কিন্তু সব এখন দালান বাড়ি হয়ে গেছে, ফলে উন্নতি হয়েছে। কিন্তু সেখানে যারা পড়াবেন সেই শিক্ষকদের বেতন ভাতা সুবিধা, তাদের নিয়োগ, জি। এগুলা দীর্ঘদিন ধরে মানে অবহেলিত। মানের কোনো এবং উন্নতি হয় নাই। জনাব আব্দুল লতিফ এবং সাহেব, তাদের আমি আসলে একটু তাদের আন্দোলনের। সুযোগ সুবিধা অবহেলিত। এবং আমার কাছে মনে হয়েছে সরকারের আরেকটা রীতি আমি যেটা খেয়াল করেছি, সেটা হচ্ছে কোনো কাজে যদি সরকারের উপরে পয়সার ডিমান্ড আসে, অর্থাৎ টাকা পয়সা দিতে হবে, এইসব ক্ষেত্রে সরকার একটু ধীরে যাচ্ছেন। কারণ আপনারা জানেন যে অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ করে রেখে হুম। নিজেদের পকেটে টাকা ঢুকিয়ে নিয়ে আওয়ামী লীগের প্রচুর লোকজন চলে গিয়েছেন। কিন্তু সেটা যদি হয়, আমি মনে করি যে এই সরকারের অনেক ট্রান্সপারেন্ট হওয়া উচিত, বলা উচিত
যে আমাদের টাকা পয়সার সমস্যা আছে, আমরা 6 মাস দেরি করব, 3 মাস দেরি করব, কিন্তু বাতিল করে দেওয়াটা আমার কাছে মনে হয় না যে ওয়াইজ ডিসিশন। জি এটা আমার মনে হয় পুনর্মূল্যায়নের সুযোগ আছে। জি, আব্দুল তুষার, আপনারা দুজনই একটু আগে বলছিলেন যে শিবির যারা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল তাদেরকে তাদেরকে প্রমাণ করতে হবে তারা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না, ছাত্রলীগের যেসব অন্যায় ছিল তার সাথে জড়িত ছিল না। এরকম একটা কথা, ঠিক এরকম না কিন্তু এই ধরনেরই মনে হয় যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের এক আয়োজনে তিনি বলছেন, মানে অ্যাকচুয়ালি আসিফ মাহমুদ উপদেষ্টা তার বক্তব্যকে কোট করে বলছেন, আসিফ মাহমুদের যে বক্তব্য যে আওয়ামী লীগের যারা অন্যায় করে নাই বা গণহত্যার সাথে জড়িত না তারা মাফ চেয়ে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই হচ্ছে আসিফ মাহমুদের বক্তব্য। এই বক্তব্যের উদ্ধৃত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এখন মানে তারাই, আসিফ মাহমুদরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়ায় যাচ্ছেন। এই হচ্ছে অবস্থান। আমি আসলে দুটো বক্তব্য সম্পর্কে একটু বিশ্লেষণ জানতে চাই যে এর মধ্যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কি জায়গা আছে, এক মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন সেটির কি ব্যাখ্যা আপনারা দেখতে পান, আর আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি যেটা বলছেন সেটার একটু ব্যাখ্যা শুনতে চাই। যদি তারা আসলে কোনো অন্যায় বা গণহত্যার সাথে জড়িত নাই থেকে থাকেন তাহলে মাফটা চাইবেনই বা কেন, এই দুটো ব্যাপারে ব্যাখ্যায় যদি একটু শুনি। গোলাম মুর্তজা। এটা প্রথমত কথা, এটা খুব প্রশ্ন যে যদি তারা অপরাধ না করে থাকেন, যদি তারা খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত না থেকে থাকেন, তাহলে তারা মাপ চাইবেন কেন? 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটার একজন ব্যক্তি বললেন যে হ্যাঁ আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে সে কি আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করতে পারবে? আওয়ামী লীগের প্রতীকে নির্বাচন করতে পারবে? নাকি সে ব্যক্তি নির্বাচন করতে পারবে? এটা আসিফ মাহমুদ এটা কি বুঝিয়েছেন, যদি আসিফ মাহমুদ ব্যাখ্যা না দেন, পরিষ্কার করে ব্যাখ্যা না দেন, তাহলে এটা তার একটা বক্তব্য, এমন একটা অস্পষ্ট বক্তব্য থাকবে, সেটা নিয়ে অনেক রকমের আলোচনা এবং সমালোচনা হবে। 1 নম্বর কথা। 2 নম্বর, আরেকটা প্রশ্ন কি ছিল আপনার? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন মানে আচ্ছা, এই জায়গাটাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, যেটাকে আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুনর্বাসনের, অর্থাৎ স্বৈরাচারকে পুনর্বাসনের একটা উদ্যোগ, এটা খুব প্রাসঙ্গিকভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলতে পারেন। ওই কথার মধ্য দিয়ে এই কথার পক্ষে কিছুটা যুক্তি থেকে যাবে, এটা বলতে পারেন। এটা আসিফ মাহমুদকে এই অভিযোগটা নিতে হবে এবং অভিযোগের জবাব দিতে হবে। একই রকম ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির পক্ষ থেকে যখন যে সমস্ত কথা বলা হয়, যেমন ধরেন বিএনপিকে যখন প্রশ্ন করা হয় আওয়ামী লীগ এই রকম অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষ হত্যা করেছে, লুটপাট করে পালিয়ে গেছে, এখন কি আপনারা মনে করেন কিনা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা, আপনারা নিষিদ্ধ চান কিনা? এখন মানুষ এখান থেকে কি বক্তব্য প্রত্যাশা করে? মানুষ বক্তব্য প্রত্যাশা করে যে তিনি বলবেন যে হ্যাঁ নিষিদ্ধ করা উচিত, অথবা বলবেন যে না নিষিদ্ধ করা উচিত নয়, এই যুক্তিতে নিষিদ্ধ করা উচিত না। কিন্তু বিএনপির পক্ষ থেকে বক্তব্যটা কি আসে? বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসে এই ব্যাপারে আমরাও কিছু বলবো না, এই ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। তো জনগণ সিদ্ধান্ত কিভাবে নিবে? আরেকটা গণভোট হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ চান কি না, হ্যাঁ না ভোট হবে? নাকি জাতীয় নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে নির্বাচন না, সেখানে তো করার সুযোগ নেই। মানে জনগণ কিভাবে নিবে অংশটা? অর্থাৎ এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে তুষার ভাই আগের অংশে যে কথাটা বলেছেন, যে আমাদের আসলে সবার, আমাদের বলতে রাজনৈতিক দলগুলোর সবার যেহেতু একমাত্র লক্ষ্য ক্ষমতা, একমাত্র লক্ষ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া, সেই কারণে আওয়ামী লীগের যে একটা ভোট আছে দেশে, আওয়ামী লীগের নেতারা তো পালিয়েছে, অপকর্ম তো করেছে নেতারা, শেখ হাসিনা সহ নেতারা, কয়েক হাজার নেতা কর্মী পালিয়েছে, নেতারা পালিয়েছে, কর্মীরা খুব একটা পালায় নাই। তো আওয়ামী লীগের যে ভোট আছে, গড়পড়তা আগে সে ভোট পেত, আমি যদি তর্কের জন্য ধরে নেই যে সেই ভোট হয়তো ধরেন যা ভোট সে পেত, তর্কের জন্য যদি ধরে নিলাম যে সেই ভোটের হয়তো 10% আরো কমে গেছে, আমি তর্কের জন্য ধরছি, সেটা সেই কমে যাওয়ার কথাও যদি বলি, তাহলেও +- 20% ভোটের একটা হিসাব আসে। এই 20% ভোটের তারা যদি ভোট দিতে না যান তাহলে একরকমের হিসাব নির্বাচনে। আর এই 20%-এর মধ্যে যদি 10% ভোট দিতে যান, তারা আসলে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তারা আসলে কাকে ভোট দিবে? তারা যদি জোটগতভাবে, দলগতভাবে, ওই যে কৌশলের অংশ হিসেবে শিবিরের মধ্যে, শিবিরের কৌশল, ছাত্র দলের কৌশল,
অনেকের কৌশল। এখন আওয়ামী লীগের এই ভোটাররা যদি কৌশলের অংশ হিসেবে কোনো একটা দলকে ভোট দেন, তাহলে তো ভোটের হিসাব নিকাশে একেবারে উলট পালট না হলে গেলেও একটা ধাক্কা তো খাবার সম্ভাবনা আছে। আমার ধারণা এই আওয়ামী লীগের এই ভোটের হিসাবটা আমাদের রাজনৈতিক দলগুলোরও বিবেচনায় আছে। তারা মুখে কিছু বলছে না, কিন্তু বিবেচনায় আছে। আওয়ামী লীগের ভোটারদের কেউই আবার অতটা খেপাতে চাচ্ছেন না সম্ভবত। আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে তাদের একরকমের অবস্থান, কিন্তু আবার এই যে দল ক্ষমা চেয়ে আসতে পারবেন এই রকমের একটা দল। আমার কাছে মনে হয় যে রাজনীতিতে এত অস্পষ্টতা রেখে একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে যদি স্বচ্ছতা না থাকে, সেটা বিএনপির ক্ষেত্র থেকে শুরু করে সবার ক্ষেত্রে যদি একটা স্বচ্ছতা না থাকে, তাহলে মানুষের ভেতরে, আমি যতই বলি হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, দুঃখিত, মানুষের ভেতরে কিন্তু একটা হতাশা চলে আমি আসে। আপনার কাছে আমার যদি স্পষ্ট অবস্থানটা, আপনি কি মনে করেন এখানে সিদ্ধান্তটা আসলে কি হওয়া উচিত? কোনটা? মানে এই যে আওয়ামী লীগ প্রসঙ্গেই যেটা নিয়ে বিএনপি অস্পষ্টতা দেখাচ্ছে, মানে কি হওয়া উচিত এই বিষয়ে? প্রথমত কথা, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আওয়ামী লীগের নেতারা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, অপকর্মের মধ্যে এই হত্যাকাণ্ডের একেবারে পুঙ্খানুপুঙ্খ নির্মোহ বিচার হতে হবে। আওয়ামী লীগের যে নেতারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জালিয়াতি করেছে, লুটপাট করেছে, আর্থিক অবস্থা ধ্বংস করেছে, টাকা পাচার করেছে, সেই ঘটনাগুলোর নির্মোহভাবে প্রশ্ন উঠতে পারবে না এরকম ভাবে বিচার করতে হবে। এটা সরকারের দায়িত্ব, এই কাজটি সরকারকে করতেই হবে। এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে কারা আসলো সেটা যদি নির্ণয় করা যায় যে এত 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 মানুষ আসলো, যারা আসবে তারা খুব স্বাভাবিকভাবেই রাজনীতিটা করতে পারবেন না, রাজনীতি করার যোগ্যতা তাদের থাকবে না। তার পরবর্তীতে এই এই নেতৃত্ব, শেখ হাসিনা যে এখনো প্রতিদিন মানুষ হত্যার হুমকি দেন, সবাইকে শিক্ষা দিতে চান, শেখ হাসিনার তো আসলে বিচার হতে হবে, ফিরিয়ে এনে বিচার করা যাক অথবা না করা যাক। রাজনীতিতে শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও তার বিচার করতে হবে। একই রকম ভাবে আওয়ামী লীগের নেতারা, ওই হত্যাকারী নেতারাও অপ্রাসঙ্গিক, তাদেরও বিচার করতে হবে। তাদের বিচার প্রক্রিয়া সম্পন্নের পরে আওয়ামী লীগ যদি পরিবর্তিত রাজনৈতিক নেতৃত্বে যদি রাজনীতি করতে আসে, তখন আওয়ামী লীগ অবশ্যই রাজনীতি করার সুযোগ পেতে পারে বলে আমার ধারণা। জি। কিন্তু বর্তমানের যে নেতৃত্ব, শেখ হাসিনার যে আওয়ামী লীগ, খুনিদের যে আওয়ামী লীগ, লুটপাটকারীদের যে আওয়ামী লীগ, জালিয়াতের যে আওয়ামী লীগ, স্বৈরাচারের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার, নির্বাচন করার একটা সম্পূর্ণরূপে যোগ্যতা হারিয়েছে। সেই আওয়ামী আপনি লীগের অনেকগুলো রাজনীতি জোটের করার কোনো কথা অধিকার বলছেন। নেই। আমি জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে ওই দুটা বক্তব্য সম্পর্কে তো ব্যাখ্যা জানতেই চাই, সাথে সাথে এই বিষয়টাও পরে একটু যদি বলেন। আমার মনে হয় এটা দিয়েই যদি, যেহেতু এটা চলছে আওয়ামী লীগের বিষয়টা, আপনার অবস্থানটাও যদি স্পষ্ট শুরুতে হয়ে নেই। আপনিও কিন্তু অনেকগুলো যদি বলেছেন। হ্যাঁ, আপনার যদি থেকেই আসলে আসছে যে যদি আওয়ামী লীগ এটা করে, যদি বিচার হয় তারপরে। জি, তো আপনার কাছ এটা থেকেই, আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকেও একটু শুনি। আপনি আসলে কি মনে করেন? আমরা শুরু থেকেই অন্যদের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, নিজেদের বক্তব্য নাই। নিজেদের বক্তব্য তেমন নাই। কিন্তু আসিফ এই যে যে এখন কথাটি এখন নিজেদের বলেছে বক্তব্য দেবেন এখানে, না, আমরা তো তার বক্তব্যের না, প্রেক্ষিতে ওই যে আমরা মানে আওয়ামী লীগের আমরা নিষিদ্ধ আমরা তার প্রসঙ্গে কথা আপনার ব্যাখ্যা মন্তব্য। করছি, তার কথা আমরা ব্যাখ্যা করতে পারি না। সে কি ভেবেছে, তার মনের মধ্যে কি, এটা তো তার বিষয়। আমরা ছোটবেলায় একটা গল্প বই পড়তাম, আহ বাঙালির হাসির গল্প, জসিমউদ্দিন সাহেব সেটাকে সংকলন করেছিলেন। তো ওইখানে আছে যে এক রাজার চুল কাটে নাপিত। তো কাটার সময় নাপিত বলে, মনে মনে তুমি ভাবো যা আমি জানি তা, এই টাইপের কিছু একটা ছিল, মানে তুমি ভাবো যা আমি জানি তা। তো একটা আমাদের অবস্থা ইনফরমেশন তো দিয়ে রাখি এরকম না, না। একটা ইনফরমেশন দিয়ে রাখি তুষার ভাই, এই বইটা তো চমৎকার করে বিশ্ব সাহিত্য কেন্দ্র বহু আগে প্রকাশ করেছে, সুতরাং যারা পড়তে চান তারা ওই বইটা সংগ্রহ করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, ওখানে হ্যাঁ পড়তে পারেন। হ্যাঁ, বাঙালি হাসির গল্পের দুইটা খণ্ড আছে। হ্যাঁ, এটা অনেক পুরনো বই, বহু আগে প্রকাশিত, কিন্তু প্রকাশ বিশ্ব করেছে। সাহিত্য কেন্দ্র ক্লাসিক বই বের করে। হ্যাঁ, তো সেটা, হ্যাঁ, তো ওইখানে আছে যে তুমি ভাবো যা আমি আমি জানি তা। তো আসিফ যা ভাবে আমি তো সেটা জানি না ও কিভাবে বলেছে, কিন্তু যে বিষয়টি মর্তুজা বলেছে ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। আসিফ আসলে বলার চেষ্টা করছে যে যারা সরাসরি অপরাধের সাথে যুক্ত ছিল না, তারা আওয়ামী লীগ করার জন্য মাফ চাইবে, মানে কেন আওয়ামী লীগ করছি সেই জন্যই মাফ চাইবে। কেননা এটা তো হতে পারে না যে নানক অন্যায় করেছে আর আমি গিয়ে মাফ চাইবো, এটা তো হয় না। ওর অন্যায় ও বিচার হবে, আর বিচারের জন্য আবার মাফ কিসের? কিন্তু যে বিচারযোগ্য কোনো অন্যায় করে নাই সে মাফ চাইবে, মানে ব্যাপারটা এইরকম যে আওয়ামী লীগ করাই একটা অপরাধ, আপনি আওয়ামী লীগ করেছেন সেই জন্য অপরাধী। এইটা যদি হয়ে থাকে তাইলে একটা সমস্যা আসে। প্রশ্নটা হচ্ছে যে তাহলে তো এই যে যারা লুকিয়েছিল এরাও তো অপরাধী, এরা মাফ চাক যে আমরা লুকিয়েছিলাম, আমরা আওয়ামী লীগ সেজে বসেছিলাম,
ওদেরও তো মাফ চাওয়া উচিত, কারণ ঘটনা তো একই। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করা মানে একটা অপরাধ, তাহলে মাফ চাইতে হবে। দ্বিতীয় যেটি আসিফ করেছে, আমার কাছে মনে হয় এটা একটা ভালো রাজনৈতিক সিদ্ধান্ত চিন্তা করেছে, কেননা তারা স্থানীয় নির্বাচন চাইছে। ছাত্ররা ছাত্ররা বলছে যে শিক্ষাঙ্গনে নির্বাচন লাগবে, এগুলো হোক টোক, তারপরে জাতীয় নির্বাচন, এরকম কিছু কথাবার্তা এসেছে। সেটা যদি হয়, তাদের তো অনেক প্রার্থী লাগবে, এলাকা এলাকা কমিটি লাগবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মধ্য পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে প্রচুর প্রাক্তন ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন স্লোগান ভুলে নাই, কিন্তু দল বদল করেছে, গিয়ে বলে দিচ্ছে জয় বাংলা, কিন্তু আসলে তারা যোগ দিয়েছে জিন্দাবাদে। এখন সেই সব লোকগুলি তাহলে কি করবে? তারা কি এখন বের হয়ে যাবে? এদেরকে তো ভোটে জিততে হবে, ফলে তারা একটা সুযোগ রেখেছে যে আপনি যদি কখনো বলে থাকেন এরকম, তাহলে একটা নাকে খত দিয়ে প্রায়শ্চিত্ত করে আপনি চলে আসেন, আপনাকে আমরা মাফ করে দিব। কারণ আপনি তো আর মারামারি করেন নাই, চুরি টুরিও করেন নাই, শুধু আওয়ামী লীগ করেছেন, এই জন্য মাফ চেয়ে ফেলেন। আমার কাছে মনে হয় যে এই পলিসিটা ভালো না। ভালো না এই জন্য যে প্রথমত, আপনি দল যদি নিষিদ্ধ করে দেন, তাহলে দলের সবাই দোষী। ওই একই কথা, যে 11টা ছাত্র ফেল করেছে সেই জন্য স্কুল বন্ধ করে দিবে, এটা তো হইতে পারে না। তাহলে যদি বলেন যে দল নিষিদ্ধ হবে, তাহলে সকলেই দোষী, তাহলে আবার মাপ চাওয়ার কি আছে? দল নিষিদ্ধ করে দেন, তারা অন্য দলে যাবে, অন্য দলে যে ঢুকতে পারবে পারবে, যে পারবে পারবে না। কিন্তু যদি আপনি মাফি চাইতে দেন, তাহলে মাফ চেয়ে তো তাদের দলই তাদের করতে দেওয়া উচিত। তারা তো মাফ চেয়ে নিচ্ছে, বলছে যে আমরা কিছু করি নাই ভাই, আমরা ভালোই ছিলাম, আমাদের নেতারা চুরি করছে পালাই গেছে, আমরা তো আছি, তা আমরা আমাদের মতো মাফ চেয়ে নিলাম, আমাদেরকে দল করতে দেন। কিন্তু সেইটার জন্য আসলে বলে নাই। এটাও কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ যারা করেছে তারা মাফ চাইলে পরে নির্বাচন করতে পারবে। তাহলে কোথা থেকে নির্বাচন করবে? তাহলে তাদেরকে একটা নতুন মার্কা নিতে হবে, নতুন দলে ঢুকতে হবে। আমি মনে করি যে এখানে একটা ফ্যালাসিয়াস যুক্তি তৈরি হচ্ছে, যে অপরাধ করে নাই কিন্তু সেটার জন্য মাফ চাবে, আবার মাফি যদি চাইলো তাহলে দল কেন নিষিদ্ধ হবে? অধিকাংশ লোক কিন্তু মাফ চাইবে, কারণ অধিকাংশ লোক তো অপরাধ করে নাই, কিছু লোক করেছে। ফলে এইখানে একটা পরস্পর বিরোধিতা তৈরি হয়েছে। কিন্তু এবং কিন্তু আমার এটা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে এই এবং এইখানে বিষয়গুলোকে। এইখানে এবার আমি শুধু একটা কথা বলি, যে ধরেন আচ্ছা। একবার একবার উরুগুয়ে মারামারি করেছিল। উরুগুয়ে আহ, বিশ্বকাপে এমন মারামারি করলো তারা, দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন, বিশ্বকাপের একদম শুরুর দিকে উরুগুয়ে আর আর্জেন্টিনা মনে হয় মারামারি শুরু করে দিয়েছিল, এবং তারপরে তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল একজন আরেকজনের সাথে। এখন সেই জন্য কি আপনি উরুগুয়ের ফুটবল টিমটাকে আর কোনোদিন ফুটবল খেলতে দিবেন না? আপনি 11টা ফুটবলারকে বাইর করে দিবেন, তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে জীবনও ফুটবল খেলতে দিবেন না, তাদেরকে জেল জরিমানা করবেন, সব করতে পারেন। কিন্তু আপনি যদি এই পলিসিতে চলে যান যে একটা দলের কিছু লোক ডিরেইলড হয়ে আজে বাজে কাজ করে, অন্যায় কাজ করলে পুরো দলটা নিষিদ্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে এরকম বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরতান্ত্রিক ব্যক্তি এসে হাজির হবে এবং এসে বলবে অমুককে বন্ধ করে দাও, তমুককে বন্ধ করে দাও, একে আটকে দিব, তাকে আটকে দিব। আমার মনে হয় এই সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা দরকার, এবং একটা বক্তব্যে থাকা উচিত, একদম, একটা এখানে সিঙ্গেল আমি বক্তব্য। একটা বক্তব্যের জায়গায় একটু যদি জানতে চাই। বলেন নিষিদ্ধ করবেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের যে সুপারিশ, সেখানেও আসলে কোনো দল নিষিদ্ধের না করার পক্ষেই তারা সুপারিশ বা তাদের রেকমেন্ডেশনের যে জায়গাটি আছে। আমি একটু এখানে আপনার কাছে ওই একটা বক্তব্যে থাকার জায়গায়, সেই বক্তব্যটা কে ঠিক করবে? মানে কখনো শুনছি আওয়ামী লীগকে একদমই রাজনীতি করতে দেওয়া উচিত না, নির্বাচন করতে পারবে না, কোনোভাবেই পারবে না। মাহফুজ আলম নাহিদরা বারবার বলছেন, আসিফরা বলছেন বিচার প্রক্রিয়া শেষ হতে হবে। গোলাম মুর্তুজাও মাত্র বললেন এরকম একটা বিষয় আছে যে তাদের বিচার শেষ হতে হবে। কিন্তু এই বিষয়গুলো আসলে নির্ধারণটা কে করবে? এরকম কথা বলে বা বক্তব্যের মাধ্যমে কি এটা প্রতিষ্ঠিত হবে? এটা যখন বাস্তবায়ন হবে তখন কি এটির কোনো আইনি কাঠামো বা কিছুর প্রয়োজন হবে না? এটার অবশ্যই আইনি কাঠামোর প্রয়োজন আছে। কোন দলকে নিষিদ্ধ করতে গেলে কেন তাদেরকে নিষিদ্ধ করা যাবে সেটার আইন রয়েছে, এবং শুধু তাই নয়, এটার বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। ফলে বিষয়টা খুব দ্রুত করা যায়, এবং করলেই সেটা হয়ে যায়, ব্যাপারটা সেরকম না। আর বিচারের যে প্রক্রিয়া, সেটা তো বিচার তার নিজের গতিতে চলবে। ফলে এইটা তো বলা সম্ভব না যে যাদের বিচার শুরু হয়েছে তাদের বিচার কত তারিখে শেষ হবে, কবে শেষ হবে, নির্বাচনের আগে শেষ হবে না পরে শেষ হবে। তাই আমার কাছে মনে হয় যে এই সব ক্ষেত্রে একটা কনসেনসাসের প্রয়োজন আছে। আর উপদেষ্টা হিসেবে আমি এখনো মনে করি উপদেষ্টাদের কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়াই ভালো। তাদের উচিত যেটা, সেটা হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা, যে পরিবেশের মধ্যে তারা যে শপথটা আমাদেরকে শুনিয়েছেন বা নিয়েছেন, যে তারা একটি সংস্কার সাধন করে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা পরিবেশ তৈরি করবেন। সেই পরিবেশের দিকে নিয়ে যাওয়ার জন্য অতীতের রাজনৈতিক নেতারা বা অতীতের রাজনৈতিক লোকজন যে ধরনের কথাবার্তা বলতেন, সেই ধরনের কথাবার্তা থেকে বের হয়ে আসতে হবে। একটা সিঙ্গেল জায়গাতে আসতে হবে যে আদৌ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তারা। যদি চান, তাহলে
সেই ক্ষেত্রে তাদেরকে ঐক্যে পৌঁছাতে হবে। আর যদি মনে করেন যে না, আওয়ামী লীগের লোকজন মাফ চেয়ে তারা রাজনীতি করতে পারবে, কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে, যেটা মোর সিভিলাইজ সলিউশন, আমি মনে করি সেটাও যদি হয় সেটাও তাদেরকে বলতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং বিএনপির এটাই বলার কথা। বিএনপি তো কাউকে নিষিদ্ধ করা কিংবা না করার ক্ষমতা রাখে না। কোনো রাজনৈতিক দলও কাউকে নিষিদ্ধ করা বা না করার ক্ষমতা রাখে না। নিষিদ্ধ করার ক্ষমতা রাখে রাষ্ট্র এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকার। ফলে কে নিষিদ্ধ হবে হবে না এটা সরকারের বিষয়। তিনি কেবল সাবধানবাণী উচ্চারণ করেছেন যে এইসব কথার ভেতর দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমিও যেটা বলেছি এই মারামারির মধ্যে দিয়ে ঢুকে পড়তে পারে। সেই রকম এই যে নিষিদ্ধ করব করব না, তুমি আমার দলে আসলে তোমার মাফ, তুমি অমুক দলে থাকলে তোমার মাফ নাই, এগুলা যদি করে, তাহলে যে ঘটনাটা ঘটবে, তাহলে যে উদ্দেশ্যে আমরা স্বৈরতন্ত্র হুম, মুক্ত জি, স্পষ্ট বাংলাদেশ আব্দুল স্যার। চাচ্ছি, সেটা কিন্তু ধন্যবাদ। হবে আমি না। একটু এখানে বৈষম্য কিন্তু একদিনে দূর হয় না। হ্যাঁ, যেখানে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই নিয়ে নানান আলোচনা, নির্বাচনটা কবে হবে এই নিয়েও আছে আলোচনা, এবং একটা সময়সীমা প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর প্রথমার্ধ, পরের বছরের প্রথমার্ধের মধ্যে, এরকম একটা কথা বলেছেন। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক হলো সম্প্রতি, প্রথম বৈঠকে। গোলাম মুর্তজা, আপনার কাছ থেকে একটু এই প্রশ্নটা করি যে সেখানে কমিশনের বৈঠকের পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বললেন যে যেসব সংস্কারের বিষয়ে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত হবে, সেই ঐক্যমতের ভিত্তিতে হবে জুলাই চার্টার, তার উপরে নির্ভর করবে নির্বাচনের তারিখ কবে হবে। মানে সেটার উপরে কীভাবে নির্ভর করবে জুলাই, মানে নির্বাচনের তারিখ কবে হবে? এখানেও কি আবার একটা মানে ঝুলে যাওয়ার জায়গা বা কোনো কনফিউশন তৈরি হওয়ার জায়গা আছে, নাকি আসলে ডিসেম্বরেই নির্বাচন হবে সেরকম যে একটা কথা শোনা যাচ্ছে সেখানেই ঠিক? নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমি যতদূর বুঝতে পেরেছি যে নির্বাচন নিয়ে কার কথাকে আমরা গুরুত্ব দিব। নির্বাচন নিয়ে শুরু থেকে যখন দুই একজন উপদেষ্টা কথা বলেছেন, প্রেস সচিব কথা বলেছেন, তারপর সুনির্দিষ্ট করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কবে এই কেন্দ্রিক কথা বলবেন শুধুমাত্র প্রধান উপদেষ্টা। তো উপদেষ্টারা আমরা যতই বলি যে রাজনীতি নিয়ে কথা বলবেন না, কিন্তু তারপরেও নানা কারণে তারা কথা বলেন। তো সেই হিসেবে আমার কাছে ডক্টর ইউনূসের কথাই আমি গুরুত্বপূর্ণ মনে করব এবং আমি কোট করব। সেই হিসেবে নির্বাচনটি হওয়ার কথা ডিসেম্বর থেকে পরের বছরের প্রথমার্ধ, অর্থাৎ পরের 3 মাসের মধ্যে, তো অর্থাৎ মার্চের মধ্যে হওয়ার কথা। তো আমি মনে করি, আমি যতদূর বুঝতে পেরেছি ডক্টর ইউনূসের কথা এবং বক্তব্য কার্যক্রম, তাতে এই কথার মধ্যে এখনো আছে কনফিউশন। যে শব্দের কথা আপনি বলছেন, ঝুলে যাওয়া যেটার কথা আপনি বলছেন, আমি এটাকে কনফিউশন বলতে পারি কিন্তু ঝুলে যাওয়া বলতে পারি না। ঝুলে যাওয়ার জায়গাতে নির্বাচন আছে আমার কাছে সেরকম কোনো কিছু মনে হচ্ছে না। প্রেস সচিব যেটা বলেছেন, যে সমস্ত সংস্কারের ব্যাপারে সবাই একমত হবে তার ভিত্তিতে নির্ধারিত হবে যে নির্বাচনের তারিখটা কবে, এবং সেই নির্বাচনের তারিখটা কবে সেটা বলতে আমার ধারণা যে তিনি বুঝিয়েছেন যে সেই নির্বাচন যদি সংস্কারের তালিকায় একটু বেশি থাকে তাহলে হয়তো সেটা জানুয়ারির শেষ দিকে যেতে পারে। যদি সংস্কারের তালিকায় একমত হওয়ার বিষয়গুলো যদি অনেক কম থাকে তাহলে এটা ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে। নির্বাচনের এই কেন্দ্রিক তারিখ নিয়ে কনফিউশন আছে, তারিখ নিয়ে প্রশ্ন আছে, তারিখটা ঠিক কবে। স্কুল ছুটি, শীতকাল অর্থাৎ ঝড় বৃষ্টির সময় না, অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় নয়, এরকম একটা সময়ই সাধারণত বাংলাদেশে নির্বাচন হয়। এই নির্বাচনটিও আমার ধারণা যে সেরকম একটা জায়গাতেই হবে। ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস, এই 2 মাসের মধ্যে কোনো একটা তারিখে নির্বাচনটি হবে বলেই আমার ধারণা। ডক্টর ইউনূসের বক্তব্য থেকে আমি যে ধারণা পেয়েছি, এবং আমি মনে করি না যে এই জায়গা থেকে ঝুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা আছে। তখনই ঝুলে যাবে, এটা তখনই সময় আরো পরে যাবে যখন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে একমতে পৌঁছবে যে হ্যাঁ ঠিক আছে আমরা এই 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 সংস্কার চাই। যখনই তারা সংস্কারের বিষয়ে একমত হবে, সংস্কারের সঙ্গে সময়ের প্রসঙ্গ আসবে, আমাকে এই সংস্কারটা করতে মিনিমাম কতদিন সময় লাগবে, সেই রকম একটা জায়গাতে যদি যায়, তা এখন সব দল যদি একমত হয় তাহলে তো নির্বাচন 1 বছরও পিছাতে পারে।
সব দল যদি মনে করে যে না, আমরা সব সংস্কার চাই, নির্বাচন 1.5 বছর পেছাতে পারে। সেটা হচ্ছে ওই কারণেই ওই কথাটা প্রেস সচিবের বক্তব্যের মধ্যে আছে, সব দল চাইবে, তারপরে এসে একটা তারিখ নির্ধারিত হবে। কিন্তু ওভারঅল আপনি যে কথা বলছেন বা অনেকে যেটা বলার চেষ্টা করছে যে নির্বাচনটি আরো ঝুলে যেতে পারে কিনা, দেরি হতে পারে কিনা, বিতর্ক তৈরি হবে কিনা, আমি মনে করি রাজনৈতিক বিতর্ক তৈরি হবে। যেমন বিএনপি বলছে, বিএনপির বক্তব্যটা কি খেয়াল করে দেখেন। কিছুদিন আগে বিএনপি বলতো 3 মাসের মধ্যে নির্বাচন, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, তারপরে বলেছে 5 আগস্টের মধ্যে নির্বাচন, এখন বিএনপি বলছে অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। বিএনপির জায়গা থেকে, বিএনপি একটা বড় দল, নির্বাচন হলে সে সুবিধা পাবে, সে তো চাইবেই যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক। এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে বা বড় দলের সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাবে এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে নির্বাচনটা ঝুলে যাবে, অনেকে যেটা বলার চেষ্টা করেন, আমি মনে করি না যে সেরকম কোনো জায়গাতে যাবে। জি, স্পষ্ট। নির্বাচনটা আমার ধারণা ডক্টর ইউনূস যেভাবে বলেছেন সেরকম সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। জি, আমি জনাব আব্দুল লুৎফর স্যার আপনার কাছ থেকে একটু এই বিষয়ে শুনবো। নির্বাচন প্রসঙ্গ এবং সবার ঐক্যমত, এটা একটা জায়গা, এখানে একটা প্রশ্ন, সবার ঐক্যমতটা কিভাবে হবে এবং ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার বা যে চার্টারটা হবে সেটি আসলে এই প্রশ্নটা বহুল জিজ্ঞাসিত, যে সেই চার্টারের যে বাস্তবায়ন হবে তার কি নিশ্চয়তা। এর আগে বহু ঐক্যমত হয়েছে, অন্ততপক্ষে 90-এর ঐক্যমতের একদম জল জ্বলে, তারপরে আসলে সেগুলোর কোনো বাস্তবায়নের জায়গা নাই। তাদের যে প্রতিশ্রুতির জায়গা, প্রতিবারই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ইশতেহার দেয়, প্রতিশ্রুতি দেয়, সেটিও বাস্তবায়ন যে তারা করে, ঠিক করলে তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে হয়তো খুব অভিযোগের জায়গা থাকতো না, থাকলেও খুব সামান্যই থাকতো। তো তারা যে এটা করে না সেটা তো আমাদের অভিজ্ঞতা বলে। তাহলে এখন ঐক্যমত হয়ে সবাই রাজি হলো একটা কাজ করবার জন্য, তারপর যে সেটা করবে তার নিশ্চয়তা আছে? না, সেই নিশ্চয়তা নাই। এই নিশ্চয়তা এই জন্য নাই যে এক একটা জেনারেশন বদল হয়ে যায়, এক একটা সময় বদল হয়ে যায়। ফলে আজকে যদি কেউ একটা চার্টার তৈরিও করে, এই চার্টারটাকে টিকিয়ে রাখার জন্য, সেই চার্টারের মতো করে রাষ্ট্র সরকার ভবিষ্যতের বাংলাদেশ পরিচালনা করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা উচিত, সেই প্রক্রিয়া করার কোনো প্র্যাকটিস বাংলাদেশে কখনো হয় নাই। বাংলাদেশে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র ছিল। সেই সময়ও কিন্তু বক্তৃতাতে যারা বাংলাদেশ তৈরি করেছিলেন তারা বলেছিলেন এই রাষ্ট্রের মূলনীতি কখনো বদলানো যাবে না। তারপরে যখন 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে এরশাদের পতনের পর, 3 জোট একটা চার্টারই তো তৈরি করেছিল, 3 জোটের রূপরেখা। সেই রূপরেখা 3 জোট তো মানেনি নাই, উল্টা তারা সেই 3 জোট ভেঙে একাধিক জোট তৈরি করেছেন। যে স্বৈরতন্ত্রকে বিদায় করার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে, নূর হোসেন থেকে শুরু করে সেলিম, দেলোয়ার, জিহাদ, অসংখ্য মানুষ প্রাণ দিচ্ছে, শহীদ ডাক্তার মিলন, সেই রূপরেখা তো কোনো দলই ঠিক মতো পালন করেন নাই। এবং পালন করেন নাই বলেই পরে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা দেখা দিল। সেই তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে সেই তত্ত্বাবধায়ক সরকারের যে নীতিমালা সেটাও দলগুলি মানতে চাইলো না। একটি দল সেটা বাতিল করে দিল, আরেকটি দল সেটাকে ম্যানিপুলেট করতে চাইলো বলে 111-এর মতো পরিস্থিতি তৈরি হলো। ফলে রূপরেখা তৈরি করা বা এইসব চার্টার তৈরি করা বা যে কোনো কিছু তৈরি করা, এটা সব নির্ভর করে হচ্ছে এগুলি যারা মেনে চলবেন তাদের নৈতিক অবস্থান এবং তাদের নৈতিক সততা, দৃঢ়তার উপরে। আমাদের নিজেদের মোরাল যদি হাই না হয়, আমাদের নৈতিক অবস্থান যদি সেই রকম দ্বিধাহীন এবং আপোষহীন না হয়, আমরা যদি রাজনীতির প্রশ্নে সকালে এক কথা বিকালে এক কথা বলতে থাকি, তাহলে এইসব চার্টার করেন আর যাই করেন সেটা কিন্তু শেষ পর্যন্ত কার্যকর হবে না। তাই আমার কাছে মনে হয় যে মোটা দাগে একটা ঐকমত্যে পৌঁছতে হবে, যেখানে কখনোই বাংলাদেশে স্বৈরতন্ত্রকে মেনে নেওয়া হবে না, এরকম একটা জায়গায় থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে, গণতন্ত্রকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, ভোট কখনো জালিয়াতি করা, বিকৃত করা, এই কাজগুলি করা যাবে না। প্রতিপক্ষকে কখনোই শক্তি দিয়ে দমন নয়, বরং রাজনৈতিক কৌশল, বিদ্যা, বুদ্ধি এইসব দিয়ে দমন করা হবে। এরকম একটা চিন্তার মধ্যে এসে যদি সবাই রাজনীতি করতেন, তাহলে কিন্তু এই চার্টার, এই এত কিছু কিছুরই প্রয়োজন হতো না। কেননা আমরা যদি একজন আরেকজনের কাছ থেকে নিরাপদ থাকি, তাহলে কিন্তু আমাদের আইন করে নিরাপদ থাকার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই অবিশ্বাস কেন তৈরি হয়েছে? অবিশ্বাস তৈরি হয়েছে কারণ যারা গণতন্ত্র, ভোটের অধিকারের কথা বলেছেন তারা এসে ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। যারা নিরাপত্তার কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, তারা মানবাধিকারের লঙ্ঘন করে এমন একটা বাহিনী তৈরি করেছেন, যে বাহিনীর নাম বদল হবে নাকি, পোশাক বদল হবে নাকি, এইসব নিয়ে এখন আমাদের সময় কাটাতে হচ্ছে। তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যারা নেতৃত্ব দেবেন ভবিষ্যতে, তাদের নৈতিক অবস্থান উন্নত করার জন্য যে জায়গাগুলি শক্ত করা দরকার সেটি খুব জরুরি। আরেকটি হচ্ছে নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থা।
এই দুটিকে আমরা এমন ভাবে দলীয়করণ করেছি এবং এক ধরনের বাধাগ্রস্ত করেছি যে মানুষ নির্বাচন কমিশনকে বিশ্বাস করে না এবং বিচার ব্যবস্থাকেও ঠিকমতো আস্থা রাখে না, এবং তারা মনে করে যে সেইখানে দলীয়করণ হয়েছে। এই জায়গাগুলি, এই প্রতিষ্ঠানগুলিকে যত দ্রুত সম্ভব মেরামত না করলে ভবিষ্যতে যদি এই চার্টার থাকেও, ধরেন এই চার্টারটা কেউ মানছে না, না মানলে কি করবে জনগণ? আবার রাস্তায় নেমে আন্দোলন করবে? তা তো নয়, আদালতে যাবে, গিয়ে বলবে যে এই যে চার্টারে তারা স্বাক্ষর করেছিল, তারা মেনেছিল, আদালত বিচার করেন। এখন যদি অতীতের মতোই এই প্রতিষ্ঠানগুলি যদি বিতর্কিত হয়ে থাকে বা এই অবস্থাতেই থাকে, তাহলে কিন্তু এই চার্টার যখন আবার কেউ মানবে না, তখন তো কোথাও গিয়ে আবার বিচার পাওয়া যাবে না। তাই আমি মনে করি যে রাষ্ট্র যেভাবে, আধুনিক রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, এটা কিন্তু সারা দুনিয়াতে হচ্ছে। আমরা যদি আধুনিক রাষ্ট্র পরিচালনার যে নিয়ম কানুন সেটা মেনে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে এত চার্টার, এত বার্টার, এত আপোষ, এত মীমাংসা, এত ঐকমত্য কিছুর দরকার নাই। সারা পৃথিবী একটা সিভিলাইজড আচরণ করতে অভ্যস্ত হয়েছে। আপনি ইউরোপে গেলে দেখবেন বর্ডার তো আসলে নাই এক অর্থে, কিন্তু পাসপোর্ট তো আছে, চেকিংও আছে, সবই আছে, কিন্তু বর্ডার নাই। কেন? কারণ তারা আইন কানুন এমন ভাবে করেছে যে সেইখানে আইন লঙ্ঘন করে টিকে থাকা যায় না। আমরা যদি সেই একই সিভিলাইজড জায়গাতে আমরা তাদেরকে পোশাক বানিয়ে পাঠাতে পারি, বাড়ি কেনার সময় এখানে বাড়ি কিনতে পারি, আমরা যদি বেড়াতে গেলে ওইখানে বেড়াতে যেতে পারি, বাচ্চা কাচ্চা পড়াতে পারি, চুরির টাকায় হোক আর যেমনি হোক সেইখানে, তাহলে ওদের আচরণটা শুধু শিখতে পারি না? এটা তো অবিশ্বাস্য। এমনকি যারা বিদেশ থেকে এই যে নানান ধরনের মন্ত্রণা দেন, এটা করো, সেটা করো, দেখিয়ে দাও, করিয়ে দাও, যারা বলেন, এরা তো ওই দেশে আছেন, ওই দেশগুলি যেভাবে চলে সেই পরামর্শ কি তারা আমাদের এখানে দেন? তারা কি বলেন যে নিউ ইয়র্কে যেভাবে চলে, প্যারিসে যেভাবে চলে, দুবাইতে যেভাবে চলে, লন্ডনে যেভাবে চলে, আসেন আমরা সেইভাবে চলি? এটা তো তারা কেউ বলেন না। তারা নিজেরা নিজেরা বসে ওইখান থেকে নির্দেশাবলী দেন। যতক্ষণ পর্যন্ত এই যে নিজের হাতে সবকিছু তুলে নেওয়া, নিজের মতো করে সবকিছু করতে চাওয়া, এটা থেকে আমরা বেরোতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা একটা বৈষম্যহীন, সকলের জন্য সমান সুযোগ আছে এবং সকলে সুবিচার পাবে এমন একটা রাষ্ট্র তৈরি করতে পারবো না। যে রাষ্ট্র অপরাধী এবং অপরাধের শিকার, অর্থাৎ ভিকটিম এবং পারপিট্রেটর, দুই পক্ষকেই বৈষম্যহীনভাবে সমান সুযোগ দিয়ে বিচার আচার করে, সেই রাষ্ট্রই রাষ্ট্র। কিন্তু যখনই রাষ্ট্র একজনের পক্ষে গিয়ে আরেকজনের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, তখন সে রাষ্ট্র না। অপরাধীরও কিন্তু অধিকার আছে, তাই না? জেলখানায় গেলে তার কিছু অধিকার আছে। অপরাধীর অধিকারকেও নিশ্চিত করতে হবে, যিনি অপরাধের শিকার হয়েছেন তার বিচারের অধিকারকেও নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে আমরা সেই জায়গাতে দেখতে চাই। আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন এই মুহূর্তে, তাদের অধিকাংশই বিদেশে শিক্ষিত, তাদের বিদেশি ডিগ্রি আছে, তারা প্রত্যেকেই বাংলাদেশে উচ্চতম শিক্ষা পেয়েছেন। তাহলে এই ধরনের মানুষদের পক্ষে কেন এইরকম একটি রাষ্ট্র তৈরি করে দিয়ে যাওয়া সম্ভব হবে না, যেটি সারা দুনিয়াতে চলছে? আমি এটাই শুধু বলতে চাই যে এত কিছু করার দরকার নাই। পৃথিবীতে বহু রাষ্ট্র আছেন, তারা এই কাজগুলি করছেন। আমরা তাদের মতো করে এই দেশটাকে চালাতে চাইলে কিন্তু পারি। এটার জন্য যেটা দরকার, ত্যাগ স্বীকারের মানসিকতা। জি। যদি প্রত্যেকেই ভাবেন যে আগামী সরকারের মধ্যে থেকে আমি এই কাজটা করব, আমি নির্বাচনে জিতলে তারপরে করব, তাহলে এটা সম্ভব হবে না। যিনি ছেড়ে দিতে পারবেন তিনি বিজয়ী হবেন, যিনি ছেড়ে দিতে পারবেন না তিনি ঐকমত্যের আসলে জায়গাতে কাটা হয়ে দেখা দিবেন। কারণ ব্যক্তিগত এজেন্ডা থাকলে কখনো ঐকমত্য প্রতিষ্ঠা করা যায় না। যদি আপনার ব্যক্তিগত এজেন্ডা থাকে, যদি আপনি এখন থেকে দিন কষতে থাকেন, টাইম গুনতে থাকেন যে নির্বাচনের কতদিন আগে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে যাব, যার মনের মধ্যে এই চিন্তা আছে, নির্বাচন করার চিন্তা আছে, তার পক্ষে ঐকমত্য তৈরি করা সম্ভব না। জি, জনাব গোলাম মুর্তজা, আপনার কাছেও এই প্রশ্ন যে তাহলে সংস্কারের উপরে যে নির্বাচন নির্ভর করছে বা সংস্কার প্রস্তাব ঐকমত্যের উপর নির্ভর করছে, সেই সংস্কারেরই আসলে ভবিষ্যৎ কি? অতীতের মতো যেমন দেখেছি তেমনই কি এবারে কি আশাবাদী হবার বিশেষ কোনো কারণ আছে যে যেই সংস্কার বা ঐকমত হবে সেগুলো পালন হবে ভবিষ্যতে? ভবিষ্যতে পালন হবে এটা জোর দিয়ে আসলে বলার কোনো সুযোগ নাই। যদিও বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এটা বিএনপি এখনো সেই অবস্থানে থাকবে কিনা, আছে কিনা, বা ভবিষ্যতে থাকবে কিনা। বিএনপির কথাটা ছিল এরকম যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া হবে, এই সরকার তার সময়কালে নির্বাচন পর্যন্ত যতটুকু সম্ভব সংস্কার করবে, পরবর্তীতে যে সংস্কারগুলো চলমান থাকবে, অর্থাৎ এর রূপরেখাটা হয়ে যাবে, যে সরকার আসবে সেই সরকার এসে সেই সংস্কার প্রক্রিয়াটি চলমান রাখবে। কথা হিসেবে এটি খুবই চমৎকার,
বক্তব্য হিসেবে। মির্জা ফখরুল যেমন ব্যক্তিত্বের মানুষ, তিনি ঠিক তেমন ভাবেই কথা বলেছেন। এখন শেষ পর্যন্ত গিয়ে ধরেন তর্কের জন্য যদি ধরি যে বিএনপি ক্ষমতায় আসলো নির্বাচনে বিজয়ী হয়ে, তো বিএনপি নির্বাচনে এসে মির্জা ফখরুল যে চমৎকার করে কথাটা বললেন, এই কথাটার প্রতিফলন বিএনপির কর্মকাণ্ডে দেখা যাবে কিনা আশা করতে পারি, বা বলতে পারি যে হ্যাঁ, দেখা যাওয়া উচিত। আর যদি আপনি বাস্তবতার প্রেক্ষিতে বলেন কথাটা, তাহলে এইটা হুবহু দেখা যাবে, সেটার ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী নই। বিএনপির নিজের 31 দফা আছে, বিএনপি সেই 31 দফার বাস্তবায়ন করতে চাইবে। সেই 31 দফার সঙ্গে এইখানে যে সংস্কারের কথাগুলো আসবে, সেগুলোর যে সবই অমিল তা নয়, কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। তো সেই মিলগুলো যদি ওইখানে 31 দফার বাস্তবায়ন হয়, তাহলে হয়তো একরকমের করে হবে। এখন ক্ষমতায় কারা আসবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। আর সবচেয়ে বড় কথা যে আমরা আমাদের এইরকম কোনো নজির নাই যে আন্দোলনের সময়ে একমত হয়ে অনেক কিছু করতে চাইলাম, নিজেরা স্বপ্ন দেখলাম, মানুষকে স্বপ্ন দেখালাম। 71-এ হয়েছে, পরবর্তীতে সেটা হয় নাই। 90-তে সেটা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় নাই। 2024-এ এসে আহ, এত রক্তক্ষয়, এত ত্যাগ, এটা তো একটা অবিশ্বাস্য। আমার নিজের কাছেই এই রক্তক্ষয়টা অবিশ্বাস্য মনে হয় মাঝে মধ্যে। নিজেরা যদি চোখের সামনে এইভাবে মানুষ হত্যা করে না দেখতাম, তাহলে ওই আওয়ামী লীগের এখনো যে প্রপাগান্ডা, ওই প্রপাগান্ডাটাই হয়তো আমি বিশ্বাস করতাম, যে এত মানুষ কিভাবে হত্যা করে। আমি যখন চোখের সামনে দেখেছি যে মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ এসে মিছিল করছিল, শিক্ষার্থীরা সামনের দিকে এগোচ্ছিল, 2 মিনিটের মধ্যে তারা এলোপাতাড়ি গুলি করলো এবং 5 থেকে 6টি লাশ পড়ে যেতে দেখলাম অফিসের বারান্দায় দাঁড়িয়ে। তো এই যে মানুষ হত্যা করা, এটা তো আমরা চোখের সামনে দেখলাম। জাতিসংঘের হিসাবেও কম করেও তো কমপক্ষে 1400 মানুষের হিসাব আসলো যে হত্যা করা হয়েছে। তো এটা তো আমাদের কাছে অবিশ্বাস্য একটা ফিগার। এত ত্যাগের বিনিময়ে যেটা আমরা অর্জন করলাম, এখন প্রতিবারই যদি আমরা ব্যর্থ হই, প্রতিবারই যদি আমরা সেইটাই হোঁচট খাই, যারা বাস্তবায়ন করবেন তারা নিজেরাও কিন্তু বলছেন যে এবার যদি হোঁচট খাই আর আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। সেটা যদি তারা মিন করে বলে থাকেন, তাহলে তো আশাবাদী করার একটা সুযোগ আছে। আর যদি তারা এটা মিন করে না বলে থাকেন, তাহলে তো দেশের মানুষের সত্যি সত্যিই মানুষ কতবার রাস্তায় নামবে, কতবার জীবন দিবে, কতবার রক্ত দিবে। 71-এ একবার দিল, 90-এ এসে রক্তের পরিমাণ হয়তো কম থাকলো, কিন্তু ত্যাগ স্বীকার করতে হলো। 24-এ এসে নিজ দেশের শাসকদের হাতে এইভাবে রক্ত দিতে হলো মানুষকে। এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। মানুষ আর কতবার রক্ত দিবে? একটা দেশের বয়স যখন 53-54 বছর হয়ে যায়, তখন আর সেটাকে নতুন দেশ বলার সুযোগ থাকে না। আমাদের সমসাময়িক সময়ে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে, সেই সমস্ত দেশ কিন্তু অনেক সমস্যা আছে, কিন্তু সেই সমস্ত দেশ কিন্তু বহুভাবে এগিয়ে গেছে। ধরেন 90-এর আন্দোলন যখন আমাদের এখানে চলছিল, এরশাদ বিরোধী আন্দোলন যখন চলছিল, তখন ফিলিপিন্সে কোরাজন একিনো মার্কোস বিরোধী আন্দোলন করছিল। মার্কোসের পতন হওয়া আর এরশাদের পতন হওয়া কাছাকাছি সময়ে। আমি বেশ কয়েকবার ফিলিপিন্সে যাওয়ার সুযোগ হয়েছে। ফিলিপিনের এখনো অনেক বড় সমস্যা আছে, কিন্তু ফিলিপিন্সের পরিবর্তন, কোরাজন একিনো যে মৌলিক পরিবর্তনগুলোর অনেক কিছু করে গিয়েছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু 90-এর পরে যারা ক্ষমতায় এসেছেন, বারবার এসেছেন, একজনের পর আরেকজন এসেছেন, তারা কিন্তু কেউ সেই সংস্কারগুলো করে নাই। ফিলিপিন্স যে সংস্কারগুলো মার্কোস বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোরাজন একিনো করে দিয়ে গিয়েছিল, আমাদের এখানে কিন্তু আমরা কারো নাম বলতে পারি না যে এই সরকারটা ক্ষমতায় এসে সেই পরিবর্তনটা করে দিয়ে গেছে। এখন আমরা তার উপরে দাঁড়িয়ে আছি, এখন আরো কিছু ব্যাপার চাই। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা শুধু প্রতিবার শুধু পরীক্ষায় দিয়ে যাচ্ছি, আমরা পরীক্ষায় পাশও করছি, কিন্তু পাশ করে সেই রেজাল্ট নিয়ে আর কাজে লাগাতে পারছি না। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবার সেই অবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হবে কি হবে না তার চেয়েও বড় ব্যাপার হওয়া দরকার, দেশের মানুষ প্রত্যাশা করে যে পরিবর্তন হওয়া দরকার। এটা যারা দেশ এখন পরিচালনা করছেন, ভবিষ্যতে পরিচালনা করবেন, তাদের বিবেচনায় নেওয়া দরকার। গোলাম মুর্তজা, অনেক ধন্যবাদ। প্রত্যাশা তো বরাবরই আমরা করি, সেটাই আপনি বলছেন যে বারবার সেই প্রত্যাশার জায়গায় আমরা আশাহত হই। এবার দেখা যাক কি হয়, যেহেতু এর উপর নির্ভর করছে নির্বাচনটাও কবে হবে, অনেক কিছু আসলে নির্ভর করছে এই সংস্কারের উপর। সেই সংস্কার আসলে বাস্তবায়ন হয় কিনা, আদৌ রাজনৈতিক দলগুলো সেই দায়িত্ব নেয় কিনা, নিশ্চয়ই সেটি দেখার বিষয়। ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ থেকে আপনারা কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।